বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মেনে নিব। আপনি মেনে নিবেন কি? মানতে বাধ্য। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে, অতিরিক্ত শূন্য পদ নিয়ে। ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। অতএব আপনি চিন্তিত 8 তারিখ, আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাতিল করার ক্ষমতা কারণ নেই। আপনি কি মানবেন? নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। গত বুধবার প্রায় 26,000 ছেলে মেয়ে চাকরি গেছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি, সে দুর্নীতি প্রকাশ্যে আসার পর এরপরে আচমকা স্কুলের চাকরিতে কিছু বাড়তি পদ অর্থাৎ সুপার নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্ত হয়েছিল। আগামী 8 এপ্রিল অর্থাৎ সোমবার মঙ্গলবার আবার এই বিষয়টি নিয়ে আলাদা মামলা শোনা হবে। সেই দিন কি হতে পারে, কি ছিল এই সুপার নিউমেরারি পোস্ট? রাজ্য সরকার তখন দাবি করেছিল বঞ্চিত যারা, তাদের নিয়োগের দাবিতে যারা আন্দোলন করছিল, বঞ্চিত শিক্ষকরা, তাদের ওয়েটিং লিস্টে যারা ছিল তাদের জন্যই, সেই সমস্ত প্রার্থীদের চাকরির জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনও মিলেছিল সেই পদ তৈরিতে। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর অর্থাৎ 2024 সালের 22 এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ যখন প্রায় 26,000 চাকরি বাতিলের রায় দেয়, তখনই এইভাবে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়ে পৃথক সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিল। আর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল। গত বুধবার যেদিন এই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষাকর্মী পদে 2016 26,000 সকলেরই চাকরি গেল এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাদেরই যে বুধবার দিন এই সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছে আগামী 8ই এপ্রিল এই মামলা আলাদাভাবে শুনানি হবে। এখন স্কুল নিয়োগ দুর্নীতি নিয়ে মূল মামলাকারীদের অভিযোগ বিশাল দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং চেষ্টা করার জন্য এই সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছিল। অতিরিক্ত পদ তৈরি করা হয় আসলে অযোগ্যদের চাকরি বাঁচানোর তাগিদে। যদিও রাজ্য সরকার বারবার জানিয়েছে এরকম কোনো সুপার নিউমেরারি পদে কোনো নিয়োগই হয়নি। হাইকোর্টে এমনকি রাজ্যের তরফে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের কথাও জানানো হয়েছিল। এখন দেখা সুপ্রিম কোর্টের শুনানিতে এই বিষয়টি সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে কিনা। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই যে আলোচনা করব যে আগামী 8ই এপ্রিল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সুপার নিউমারি পোস্ট নিয়ে। অর্থাৎ যদি এই যে সিবিআই তদন্ত সেটাকে আটকে দেওয়া হয়েছিল, যদি আবার সুপ্রিম কোর্ট সে নির্দেশ দেয়, তাহলে মন্ত্রিসভায় কিন্তু যারা সেদিন এই সুপার নিউমারি পোস্টের জন্য মন্ত্রিসভায় হাজির ছিলেন তাদের প্রত্যেককে কি সিবিআই জিজ্ঞেস করবে? মুখ্যমন্ত্রীও কি এই আওতায় পড়বেন? এই নিয়ে নানান প্রশ্ন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর ভাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর, যেটা যে আগামী 8ই এপ্রিল অর্থাৎ আর একটা দিন বাদেই আবার কি কোনো একটা বড় কোনো সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে আসতে চলেছে সুপার নিউমারি পোস্ট নিয়ে? যেটা সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল, সেই সিবিআই তদন্তকে যাতে না হয় সেই জন্য রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং গত বুধবার 2 তারিখ যে রায় হলো 26,000 ছেলে মেয়ের চাকরি গেল, তাদের সেই দিনই বলেছেন যে এটা আলাদা করে 8 তারিখ শোনা হবে। এখন প্রশ্ন যে যদি সিবিআই তদন্ত বহাল রাখে তাহলে কি হতে পারে, কারা কারা সিবিআই তদন্তের আওতায় আসতে পারে বলে মনে হয়? এখন ব্যাপার হচ্ছে যে গত বুধবার দিন
সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই পশ্চিমবঙ্গের চাকরি সংক্রান্ত যে মামলার যে জাজমেন্ট পাস করেছেন, এবং সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে আপিল করে সমগ্র 25,753 জন, টোটাল অলমোস্ট 26,000 হুম। ছেলে মেয়ের চাকরি তাদের ক্যান্সেল করে দিয়েছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তার কারণ তাদের প্রপার সিলেকশন হয়নি, যারা পায়নি তারা মামলা করেছিল, এবং সেই প্রেক্ষিতে এই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট হয়ে তারপরে আলটিমেটলি সুপ্রিম কোর্ট এই অর্ডারটা, এই জাজমেন্টটা পাস করে। এখন এর মধ্যে যখন এই মামলা চলাকালীন যারা মানে সিলেক্টেড হয়নি, হুম। সেই কিছু প্রায় 1000 উপর, প্রায় 1200 বোধহয়, তারা তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তখন সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্যাবিনেট কমিটির মিটিং ডাকে, এবং সেই ক্যাবিনেট কমিটি মিটিং ডেকে সিদ্ধান্ত নেয় যে না, এই যাদের যারা চাকরি করত তারা এই মামলা করার জন্য যে চাকরি চলে গেল, সেই তাদেরকে রাজ্য সরকার সুপার 16,000, নিউমারি পোস্ট মানে ক্রিয়েট ওটা করে। 1,000 নয়, আমি একটু বলি, ওটা মানে বঞ্চিত 16,000, যাদের ওয়েটিং লিস্ট এবং আরো অন্যান্য সব মিলে হ্যাঁ, হ্যাঁ, 16,000 হ্যাঁ, সুপার। সংখ্যাটা আমার বোধহয় একটু ভুল হয়েছে, সংখ্যাটা ভুল হয়েছে। সেই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এখন ব্যাপার হচ্ছে যে সমগ্র যে সিলেকশন, সেই সিলেকশনটাই যদি ইল্লিগাল হয়, মানে মূল থেকেই যদি সেটা ইল্লিগাল হয়, তাহলে তার ফল বা পরবর্তী ক্ষেত্রে সেই সিলেকশন প্রসেস অনুযায়ী, প্রসিডিওর অনুযায়ী যারা যারা চাকরি পেয়েছে সম্পূর্ণটাই সঠিক নয় বলে এখন সুপ্রিম কোর্ট বলেছে, যার ফলে সবটাই ক্যান্সেল করে দিয়েছে। এখন এই ক্যান্সেল যদি যেহেতু করে দিয়েছে, সেহেতু সেখানে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগেই বললেন এগুলো সমস্ত স্কুল সার্ভিস কমিশন, একটা অটোনমাস বডি, তারা দেখে। কিন্তু এক্ষেত্রে এই যে যারা বঞ্চিত তাদের জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট কমিটি সিদ্ধান্ত নিয়ে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করলো, তাহলে সেই ইলিগালিটিটা যেহেতু রাজ্য সরকারের ক্যাবিনেট, তারা যদি সেই সিদ্ধান্ত নেন, তাহলে তারাও সেই অন্যায় বা ইলিগাল কাজের সঙ্গে যুক্ত, সুতরাং তারাও এর মধ্যে অটোমেটিক্যালি তারা নিজেরাও ইনভলভ হয়ে গেলেন। এবং সেই কারণে আগামী 8 তারিখে সুপ্রিম কোর্টের কাছে এই মামলার যে শুনানি রয়েছে, সেই শুনানিতে সিবিআই তারা সেক্ষেত্রে কারা কারা তারা এখন যাচাই করে, সমস্ত ছানবিন করে, ইনভেস্টিগেশন করে তারা কি রিপোর্ট দেয় যে কারা কারা এর মধ্যে যুক্ত রয়েছে, এবং রাজ্য সরকারের মানে চান্স আছে, যেটা আমরা শুনছি বিভিন্ন আইনজীবী যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে তাদের বক্তব্যে, এবং কলকাতা হাইকোর্টেও আমি কদিন শুক্রবার দিনও শুনছিলাম যে 8 তারিখে একটা প্রবাবিলিটি রয়েছে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্যাবিনেটের এগেনস্টে সিবিআই এনকোয়ারি করার জন্য সুপ্রিম কোর্ট ডিরেকশন দিতে পারে। এবং সেক্ষেত্রে এটা একটা কত বড় মানে অন্যায় পশ্চিমবঙ্গের আমাদের মানুষের উপরে আমরা দেখব, যে সমগ্র ক্যাবিনেট, দেখুন দুর্নীতি বহু জায়গায়, পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কিন্তু একটা ক্যাবিনেট যদি তার সঙ্গে ইনভলভ হয়ে যায়, তাহলে সেটা তো একটা রাজ্যের আমাদের মুখ লুকোবার জায়গা থাকবে না। কিন্তু সেই রকম অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আগামী 8 তারিখে যদি সেই রকম একটা জাজমেন্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে আসে, তার কারণটা এই বুধবার দিন এই যে অলরেডি 26,000 ক্যান্সেল করে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে জিনিসটা এখন কিন্তু এসে গেছে। সুতরাং সেখানে আগামী 8 তারিখে সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয়, খুব মানে অত্যন্ত একটা সাংঘাতিক পরিস্থিতি কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ফেস করতে পারি। একদম, এখন আমরা সেদিকেই নজর রাখবো যে 8ই এপ্রিল আবারও কি সেই সিবিআই নির্দেশ বহাল রাখে, যেটা গত 22 এপ্রিল 2024 সালের 22 এপ্রিল ডিভিশন বেঞ্চ বলেছিল, তাহলে সেটা কি বহাল রাখবে? রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে,
ইতিমধ্যেই তো 26,000 পোস্ট তাদের চাকরি গেছে, সেই নির্দেশই বহাল রেখেছিল। আবারও এই সিবিআই যদি বহাল রাখে, তাহলে গোটা মন্ত্রিসভা সিবিআই তদন্তের আওতায় আসবে। সমস্ত নেতা নেত্রী যারা রয়েছেন, ইভেন মুখ্যমন্ত্রীও কিন্তু ছাড় কি পাবেন, সাধারণ মানুষের মনে কিন্তু এটাই প্রশ্ন। আমরাও সেদিকে তাকিয়ে থাকছি। তার আগে সোমবার দিন মুখ্যমন্ত্রী এই যে বঞ্চিত, যারা বঞ্চিত না মানে যাদের চাকরি গেল, প্রায় 25,753 জন, 26,000-এর কাছাকাছি, এদের প্রত্যেকের সঙ্গে বসার কথা। কতজন বসবেন জানি না, কিন্তু এই মামলার প্রথম যিনি, এই দুটো মামলার ক্ষেত্রেই প্রথম যিনি এই মামলাটার সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন বর্তমানে রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি এখন সাংসদ হয়েছেন, সেই জায়গা থেকে তিনি কিন্তু যেটা বলেছেন যে দল মত ভুলে সকলে একসঙ্গে বসে যাতে এদের জন্য আবার অ্যাপিল করা যায়, সেটা কি মুখ্যমন্ত্রী করবেন, সেদিকে আমরা তাকিয়ে রয়েছি 7 তারিখ। এবং 8 তারিখে এইটা নিয়ে কি আবারও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট নজর, সেদিকে। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।